Hello and welcome friends. In this video I am going to discuss about the strategy to read out spectrum for modern history for WBCS as well as UPSC aspirants. My dear friends, WBCS বা UPSC প্রিপারেশনের জন্য history in specific modern history is very important. Basically history থেকে যত কোশ্চেন আসে more than 80% কোশ্চেন মডার্ন হিস্ট্রি থেকেই আসে এবং সেই মডার্ন হিস্ট্রি পড়ার জন্য মার্কেটে যেগুলো স্ট্যান্ডার্ড বুকস আছে সবাই যেটা দেখবে সাজেস্ট করে তার মধ্যে স্পেকট্রাম কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ। স্পেকট্রাম, সতীশচন্দ্রা, বিপিন চন্দ্রা এরকম আছে, তো স্পেকট্রাম অন্যতম। আমি নিজে স্পেকট্রাম পড়েছি এবং আমার কাছে স্পেকট্রাম আছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব, শেয়ার করব যে কিভাবে স্পেকট্রাম তোমরা শুরু করবে, কিভাবে স্পেকট্রাম পড়বে ফর বোথ WBCS অ্যাজ ওয়েল অ্যাজ ইউপিএসসি সিভিল সার্ভিস অ্যাসপিরেন্টস। যারা ইউপিএসসি দেবে ভাবছো 2022-এ বা তারও পরে, যারা কলেজে পড়ছো ভাবছো দেবে, তারা এই ভিডিওটা দেখতে পারো। কারণ যারা 2021-এ দেবে ভেবেছো তারা অলরেডি পিপল হ্যাভ স্টার্টেড এবং তোমরা জানো কিভাবে কি করতে হবে। তো বেসিক্যালি আমি এই ভিডিওটা তাদের জন্য বানাচ্ছি না, যারা 2022-এ দেবে তার বা তারপরে দেবে অবশ্যই তাদের জন্য, এবং ডব্লিউবিসিএস ক্যান্ডিডেটসদের জন্য যারা 2021-এ দেবে তারাও দেখতে পারো বা পরবর্তীতে যারা দেবে তারাও দেখতে পারো। বেসিক্যালি যারা ডব্লিউবিসিএস প্রিপারেশন নিচ্ছ তাদের ফার্স্ট শুরু করতে হবে কোনো একটা বেঙ্গলি টেক্সট বুক থেকে, এবং সেজন্য জীবন মুখোপাধ্যায়ের বইটা খুব ভালো হতে পারে। তোমরা সেটা 2-3 বার পড়ে নেবে, পড়ার পরে ইউ শিফট টু স্পেকট্রাম। আমি জানি না স্পেকট্রাম বেঙ্গলিতে আছে কিনা, কেমন, যদি বেঙ্গলিতে থাকে তুমি যদি বেঙ্গলিতে পড়তেই কমফোর্টেবল হও বেঙ্গলি পড়তে পারো। আদারওয়াইজ আই উইল সাজেস্ট কি ইউ স্টাডি স্পেকট্রাম ইন ইংলিশ ভার্সন। কেমন, কারণ এটাই যেহেতু অরিজিনাল এটাই পড়তে বলবো। তো দেখো স্পেকট্রামে সিলেবাস প্রচুর, ফার্স্ট সিলেবাস। তো কিভাবে পড়বে, অনেক কয়েকটা চ্যাপ্টার তুমি জাস্ট ছেড়ে দিতে পারো, আবার কিছু চ্যাপ্টার আছে যেগুলো একটু হালকা পড়ে নিতে হবে। তো কিভাবে পড়বে আমি সেগুলোই বলবো আজকে। দেখো ভিডিওটা শেষ পর্যন্ত। দেখো ফার্স্ট চ্যাপ্টার আছে সোর্সেস অ্যান্ড অ্যাপ্রোচেস। এক্সাম পার্সপেক্টিভ থেকে নট সো ইম্পর্টেন্ট দিস চ্যাপ্টার, ইউ ক্যান লিভ ইট, বাট একবার পড়ে নিতেও পারো, জানতে পারবে হিস্ট্রিকে আমরা কিভাবে জানতে পারি, সোর্স কি, মানে বেসিক্যালি হিস্ট্রি কিভাবে তুমি জানতে পারো আর্কাইভস থেকে বা অন্যান্য কি ডকুমেন্টস থেকে। পড়তেও পারো, না পড়তেও পারো। ইউপিএসসি অ্যাসপিরেন্টসদের জন্য আমি বলবো বেটার ইউ লিভ ইট, ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টসদের জন্য ইউ ক্যান লিভ ইট। যদি তোমার ইন্টারেস্ট থাকে একবার জাস্ট দেখে নিতে পারো হালকা, পুরো 13 পেজে আছে, এত পড়ারও দরকার নেই, কারণ এক্সাম এখান থেকে কোশ্চেন আসবে না। নেক্সট চ্যাপ্টার 2, মেজর অ্যাপ্রোচেস টু দ্য হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, লিভ ইট বেটার, কারণ তোমার অত টাইম পাবে না, কারণ অনেক চ্যাপ্টার আছে যেগুলো পড়তে হবে, তো ছেড়ে দাও। এখান থেকে শুরু করো তুমি, অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস ইন কনসলিডেশন অফ ব্রিটিশ পাওয়ার ইন ইন্ডিয়া। ভারতবর্ষে ইউরোপিয়ান পাওয়ার কবে থেকে শুরু হলো আসা এবং কিভাবে আস্তে আস্তে ব্রিটিশ পাওয়ার কনসলিডেট করলো ইন্ডিয়াতে, ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। যেমন পর্তুগিজ আর দ্য ফার্স্ট টু কাম ইন ইন্ডিয়া অ্যান্ড দেন আদার ইউরোপিয়ান পাওয়ার ফলোড, সো এগুলো পড়বে। ডাচ, ফ্রেঞ্চ, ব্রিটিশ, এবং ফার্স্ট কে কোথায় ফ্যাক্টরি এস্টাবলিশ করেছিল, ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে, এক্সপেক্টেড কোশ্চেন কিন্তু তুমি এখান থেকে পাবে, সো এটা ভালো করে পড়তে হবে। নেক্সট চ্যাপ্টার, ইন্ডিয়া অন দ্য ইভ অফ ব্রিটিশ কনকোয়েস্ট, মানে ব্রিটিশরা আসার আগে ইন্ডিয়ার কি কন্ডিশন ছিল, খুব বেশি ইম্পর্টেন্ট না, ছেড়ে দিতেও পারো, টাইম থাকলে পড়বে, আদারওয়াইজ ছেড়ে দেবে। নেক্সট, এক্সপ্যানশন অ্যান্ড কনসলিডেশন অফ ব্রিটিশ পাওয়ার ইন ইন্ডিয়া, এটা ইম্পর্টেন্ট যে ব্রিটিশ কিভাবে ইন্ডিয়াতে তাদের পাওয়ার কনসলিডেটেড করলো, ট্রেডিং থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কিভাবে পরিণত হলো, এই চ্যাপ্টারটা কিন্তু পড়তে হবে, ইম্পর্টেন্ট। ব্যাটেল অফ বক্সার, ব্যাটেল অফ প্লাসি, ট্রিটি অফ এলাহাবাদ, এগুলো আছে, এগুলো জেনে রাখতে হবে। ট্রিটি অফ এলাহাবাদ, 1765-এ ডুয়াল গভর্নমেন্ট ইন বেঙ্গল, যেটা রবার্ট ক্লাইভ শুরু করেছিল, এগুলো একটু জানতে হবে, কেমন। আর কিছু ওয়ার আছে এখানে, যেমন হায়দার আলী সম্পর্কে কিছুটা জানতে হবে, অ্যাংলো মাইসর ওয়ার, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে,
যে 4টে মাইসোরওয়ার হয়েছিল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই অ্যাংলো মাইসোরওয়ার সম্বন্ধে কিন্তু জানতে হবে। ফার্স্ট অ্যাংলো মাইসোরওয়ারের সন্ধি কোথায় হয়েছিল, ট্রিটি অফ ম্যাড্রাস, ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম, এগুলো জানতে হবে, কোশ্চেন আসে অ্যাংলো মাইসোরওয়ার থেকে। তো এটা ইম্পর্টেন্ট ফর এক্সাম পার্সপেক্টিভ। কেমন, অ্যাংলো মারাঠা ওয়ারটাও দেখে নেবে, এখান থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে। নেক্সট, কনকোয়েস্ট অফ পাঞ্জাব, রঞ্জিত সিং, হ্যাঁ এখানটাও একটু দেখে নিতে হবে, মাঝে মাঝে কোশ্চেন আসে রঞ্জিত সিং এর এপিসোড থেকে, ভালো করে একটু দেখে নেবে এটা। ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ ইম্পর্টেন্ট, সাবসিডিয়ারি অ্যালায়েন্স, ডক্ট্রিন অফ ল্যাপস, লর্ড ডালহৌসি যেটা এক্সটেন্সিভলি ইউজ করেছিল। কেমন, খুব ইম্পর্টেন্ট এক্সাম পার্সপেক্টিভ থেকে দেখে নেবে। আর একটা, ব্রিটিশ ইন্ডিয়ার ক্ষেত্রে যখন নেপাল, বার্মা, তিব্বতের সঙ্গে যুদ্ধ হয়েছিল এবং তাদের সন্ধি, ইম্পর্টেন্ট, এক্সামে আসে, ইউপিএসসির জন্য তো ভীষণই আসে, ডাব্লিউবিসির জন্যও আসে, এটাও পড়তে হবে। ঠিক আছে, নেক্সট চ্যাপ্টারে চলে যাও, রাইজিং রিসেন্টমেন্ট এগেইনস্ট কোম্পানি রুলস। কোম্পানি শাসনের বিরুদ্ধে আন্দোলন, প্রতিবাদ বা ক্ষোভ, অসন্তোষ এখান থেকে শুরু হয়, ইম্পর্টেন্ট, এখান থেকে চলে আসে, ভালো কোশ্চেন আসে এখান থেকে। তো এটা পড়তে হবে। এখানে আরো ইম্পর্টেন্ট হচ্ছে মেজর কজেস অফ সিভিল আপরাইজিং। ইউপিএসসি মেন্স এ কোশ্চেন আসে এখান থেকে, যারা ইউপিএসসি ক্যান্ডিডেট আছে তারা এটা খুব ভালো করে পড়বে। এবং ইম্পর্টেন্ট সিভিল আপরাইজিং, প্রিলিমে কোশ্চেন আসবে বোথ ইউপিএসসি আর ডাব্লিউবিসিএস এ। কেমন, ইম্পর্টেন্ট ট্রাইবাল মুভমেন্টস, খুবই ইম্পর্টেন্ট ট্রাইবাল মুভমেন্টস অফ নর্থ ইস্ট। সিপাহি মিউটিনি তো ইম্পর্টেন্ট আছেই, তো বলার কিছু নেই। এবং তো লাস্টলি ট্রাইবাল মুভমেন্টসটা কিন্তু খুব ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবেই, প্রত্যেকবার একটা দুটো আসে ট্রাইবাল মুভমেন্টস থেকে। নেক্সট, দ্য রিভল্ট অফ 1857 বা ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বলা হয় যাকে, ভীষণ ইম্পর্টেন্ট। ইউপিএসসি ক্ষেত্রে প্রিলিমস মেন্স দুটোতে এক্সাম আসবে, ডাব্লিউবিসি এর ক্ষেত্রেও প্রিলিমস মেন এক্সাম আসবে, খুব ভালো করে পড়তে হবে কিন্তু, গোটা যা আছে স্পেকট্রামে খুব ভালোভাবে লেখা আছে, সমস্তটা ভালো করে পড়তে হবে। দেন রিফর্ম মুভমেন্টস, প্রচুর কোশ্চেন আসে এক্সামে, বিভিন্ন আর্য সমাজ, প্রার্থনা সমাজ বা বিভিন্ন ইন্ডিভিজুয়াল যারা সোশিও রিফর্মার হিসেবে কাজ করেছিল, সেলফ রেসপেক্ট মুভমেন্ট, ইভি রামাস্বামী নায়ার, নাইকার, খুব ভালো করে পড়তে হবে। নেক্সট, জেনারেল সার্ভে অফ সোশিও কালচার রিফর্ম মুভমেন্ট, এখান থেকেও আসে যে বিভিন্ন ইন্ডিভিজুয়াল যারা যে সমস্ত এস্টাবলিশমেন্ট তৈরি করেছিল, রাজা রামমোহন রায়, ব্রাহ্ম সমাজ, প্রার্থনা সমাজ, ইয়াং মুম্বাই মুভমেন্ট, প্রিলিমস এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন কিন্তু আসে, খুব ভালো করে থরলি পড়তে হবে পুরো চ্যাপ্টারটায়। এবং তোমরা যখন চ্যাপ্টার পড়বে দেখবে অনেক কিছু তোমরা পড়তে পড়তে বাদ দিতে পারো, সেটা চ্যাপ্টারে ঢুকলে বুঝতে পারবে, আগে থেকে বাদ দিয়ে দেবে না, কারণ এই চ্যাপ্টারগুলো যেহেতু খুব ইম্পর্টেন্ট, এনে কোশ্চেন আসে, একদম ফার্স্ট থেকে শুরু করে পড়তে পড়তে যদি মনে হয় তোমার এটা বাদ দেওয়া যাবে, বাদ দিতে পারো, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যেহেতু পুরো চ্যাপ্টার গোটাটা পড়তে হবে। কেমন, এখান থেকে যেমন আসে সেলফ রেসপেক্ট মুভমেন্ট, যেটা বললাম সাউথে শুরু হয়েছিল ম্যাড্রাসে, জাস্টিস মুভমেন্ট, মুদালিয়ার শুরু করেছিলেন, ওয়াহাবি মুভমেন্ট, কিতু মিলস মুভমেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা মুভমেন্টই, এবং এক্সপেক্টেড প্রত্যেক বছর কোশ্চেন এখান থেকে আসে কিন্তু। নেক্সট, স্ট্রাগলস বিগিনিং অফ মডার্ন ন্যাশনালিজম ইন ইন্ডিয়া। মডার্ন ন্যাশনালিজম এখান থেকেই শুরু হয়। তো এই চ্যাপ্টারটা দেখো, কিছু পলিটিক্যাল অ্যাসোসিয়েশনের কথা বলা আছে, বেঙ্গল, বোম্বে, মাদ্রাস, এখান থেকে কোশ্চেন আসে, এটা একটু জেনে রাখবে। বাকিটা প্রিলিমস এর জন্য, কিন্তু বাকি প্রথম দিকের গুলো খুব বেশি ইম্পর্টেন্ট নয়, তো তোমরা একবার পড়লে বুঝে যাবে কোনটা ইম্পর্টেন্ট প্রিলিমস এর জন্য, বা ইউপিএসসি মেন্স এর জন্য কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এখানে কিছু নেই, একবার পড়লে বুঝে যাবে, যে সেই হিসাবে তোমরা স্কিপ করে যতটুকু দরকার সেটুকু পড়ে নেবে। এই পলিটিক্যাল অ্যাসোসিয়েশন ইন বেঙ্গল, বম্বে অ্যান্ড মাদ্রাস, এটা ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখবে। নেক্সট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফাউন্ডেশন অ্যান্ড দ্য মডারেট ফেজ। ফাউন্ডেশন থেকে শুরু করে যারা মডারেট ফেজ, নরমপন্থী বলা হয়, তাদের ভূমিকা। কেমন, কবে শুরু হয়েছিল, ফার্স্ট তোমার সেশন কোথায় হয়েছিল, ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন,
ফার্স্ট মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন, ফার্স্ট ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন, এগুলো খুব ভালোভাবে জেনে রাখবে, কোশ্চেন আসে এখান থেকে। নেক্সট, ন্যাশনাল মুভমেন্ট। দেখো ডাব্লিউবিসিএস যারা দিচ্ছ তোমরা জানো যে মডার্ন হিস্ট্রি এতটাই ইম্পর্টেন্ট, কারণ মডার্ন হিস্ট্রিতে ন্যাশনাল মুভমেন্টের উপর সেপারেট কিন্তু একটা 25 মার্কস আছে, মানে ন্যাশনাল মুভমেন্টটা কিন্তু একটা সেপারেট পেপার হিসেবে ট্রিট করা হয়। তো তোমরা যারা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট আছো তারা বেটার শুরু করবে স্পেকট্রামকে দুটো পেপার হিসেবেই নেবে। এখানে ন্যাশনাল মুভমেন্টের জন্য একটা আলাদা পেপার নেবে, আর অ্যাপার্ট ফ্রম ন্যাশনাল মুভমেন্ট বাকিটার জন্য তোমরা একদিকে শুরু করবে। মানে বেসিক্যালি তোমরা স্পেকট্রামগুলো সাইমালটেনিয়াসলি করবে, যেহেতু তোমাদেরকে দুটো পেপার হিসেবে ট্রিট করা হয়েছে, সেই জন্য তোমরা একটা পেপারের জন্য ন্যাশনাল মুভমেন্ট চ্যাপ্টার 12 থেকে শুরু করবে, আর একটা আমি যেটা প্রথম থেকে বললাম ওখান থেকে শুরু করবে, কারণ বইটাকেও তোমরা দুটো পেপার হিসেবেই ট্রিট করবে। আর যারা ইউপিএসসি অ্যাসপিরেন্ট আছো তারা একদম শুরু থেকেই শুরু করতে পারো, একদম চ্যাপ্টার যেটা বললাম 3 নম্বর চ্যাপ্টার সেখান থেকে। কেমন? তো ন্যাশনাল মুভমেন্ট তো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। হিস্ট্রির, মডার্ন হিস্ট্রির ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে আসে। আমি বললাম যে হিস্ট্রি ইউপিএসসি বা ডব্লিউবিসিএস এ হিস্ট্রিতে যা কোশ্চেন আসে তার মোর দ্যান 80% কোশ্চেন আসে মডার্ন হিস্ট্রি থেকে। আবার মডার্ন হিস্ট্রির মধ্যেও আবার এখান থেকে ন্যাশনাল মুভমেন্ট, এখান থেকে কিন্তু বেশি কোশ্চেন আসে। তো এটা খুব ভালো করে পড়তে হবে, ম্যাক্সিমাম চ্যাপ্টার এখানে পড়তে হবে। দেখো ফার্স্ট, এরা অফ মিলিটেন্ট ন্যাশনালিজম। মিলিটেন্ট ন্যাশনালিজম মানে মানে চরমপন্থী যে আন্দোলন বা চরমপন্থী জাতীয়তাবাদ, এই 1905-এর বঙ্গভঙ্গ আন্দোলনের টাইম থেকেই কিন্তু শুরু করো। তো এটা এই জন্য সিগনিফিক্যান্স। পার্টিশন অফ বেঙ্গল ডিভাইড পড়তে হবে, কার টাইমে হয়েছিল, লর্ড কার্জনের সময়। কেমন? এর রিপারকেশন কি এসেছিল এটা জানতে হবে। তারপরে তোমার সুরাট স্প্লিট কি ছিল, মরলেবিন্ট অফ রিফর্মস 1909 তোমরা অলরেডি জানো, যদি ইন্ডিয়ান পলিটি পড়ে থাকো সেখানে পেয়ে যাবে। আমার চ্যানেলে আমি পড়িয়েছি ইন্ডিয়ান পলিটি, মরলেবিন্ট অফ রিফর্মস সম্পর্কে। নেক্সট, ফার্স্ট ফেজ অফ রেভলিউশনারি অ্যাক্টিভিটিস। রেভলিউশনারি অ্যাক্টিভিটিস মানে বিপ্লবী আন্দোলন বা বিপ্লবী ক্রিয়াকলাপ। যে ফেজে ওয়েস্ট বেঙ্গলের অবদান কিন্তু ভীষণ ছিল, বেঙ্গলের অবদান রাদার, কারণ তখন ওয়েস্ট বেঙ্গল হয়নি, আনডিভাইডেড বেঙ্গল ছিল। ভীষণ ইম্পর্টেন্ট প্রিলিমসের জন্য। কেমন? বেঙ্গল, মহারাষ্ট্র, পাঞ্জাব, অ্যান্ড অলসো অ্যাট দ্য সেম টাইম রেভলিউশনারি অ্যাক্টিভিটিস অ্যাব্রড। গাদার পার্টির কথা জানো তোমরা, পাঞ্জাবে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি বা অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল, বেঙ্গলে কিছু সভা সমিতি তৈরি হয়েছিল, অনুশীলন সমিতি যেমন, ঠিক আছে, যুগান্তর। তো এগুলো থেকে অবশ্যই কোশ্চেন আসে, এমসিকিউ ভালো করে পড়তে হবে। নেক্সট, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড ন্যাশনালিস্ট রেসপন্স। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং ন্যাশনালিস্ট রেসপন্স, প্রথম বিশ্বযুদ্ধের সময় আমাদের জাতীয়তাবাদী আন্দোলনে কি পরিবর্তন এসেছিল বলা আছে। লখনৌ সেশন অফ ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস ইম্পর্টেন্ট। কেমন? দেন লখনৌ প্যাক্ট বিটুইন কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। মন্টেগু স্টেটমেন্ট অফ আগস্ট 1917 ইম্পর্টেন্ট। কেমন? তো এইগুলো ইম্পর্টেন্ট, আর বাকি দিকটা প্রথম দিকে দেখে নেবে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে আমাদের যারা লিডার ছিলেন, ন্যাশনাল লিডার, তারা কিভাবে রেসপন্স করেছিলেন। প্রথম দিক থেকে অত বেশি এমসিকিউ কোশ্চেন আসে না, তবে জেনে রাখবে, কারণ ওভারঅল তুমি আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে পারবে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ইন্ডিয়ান রেসপন্স কি ছিল। আর শেষের দিকে যেগুলো বললাম এখান থেকে কোশ্চেন আসে, লাহোর লাহোর সেশন, লখনৌ প্যাক্ট, এগুলো মন্টেগু স্টেটমেন্ট। কেমন? নেক্সট, এরা অফ মাস ন্যাশনালিজম বিগিনস। ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এমার্জেন্স অফ গান্ধী, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। গান্ধীজির ফার্স্ট সত্যাগ্রহ, ফার্স্ট হাঙ্গার স্ট্রাইক। কেমন? এগুলো থেকে ভীষণ কোশ্চেন আছে, খুব ভালো করে পড়তে হবে চ্যাপ্টারটা। এবং ইভেন সাউথ আফ্রিকাতে গান্ধীজির কি অ্যাক্টিভিটি ছিল সেখান থেকেও মাঝে মাঝে কোশ্চেন আসে, তো এটা খুব ভালো করে পড়তে হবে। চম্পারণ সত্যাগ্রহ, ফার্স্ট সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট অফ গান্ধীজি। আহমেদাবাদ মিল স্ট্রাইক, ফার্স্ট হাঙ্গার স্ট্রাইক অফ গান্ধীজি, ইম্পর্টেন্ট। খেদা সত্যাগ্রহ, ফার্স্ট নন কোঅপারেশন ফ্রম চম্পারণ। কেমন? তো এই চ্যাপ্টারটা এই কারণেই ভীষণ ইম্পর্টেন্ট। তাছাড়া এখানে পেয়ে যাবে রাওলাট অ্যাক্ট, রাওলাট সত্যাগ্রহ, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। তো ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বুঝতেই পারছো তোমরা দেখে। আন্ডার কমিটি, তো খুব ভালো করে পড়তে হবে। নেক্সট, নন কোঅপারেশন মুভমেন্ট অ্যান্ড খিলাফত আন্দোলন, এটাও ভালো করে পড়তে হবে। নন কোঅপারেশন বা খিলাফতের শুরুর দিকে যেটা আছে, খিলাফত আন্দোলনটা কি ছিল, টার্কিতে যে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল
তার রেশ হিসেবেই আমাদের এখানে যারা মুসলিম ছিলেন, ইন্ডিয়ান মুসলিম, তারা শুরু করেছিল। বেসিক্যালি পরে তারা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে যুক্ত হয়ে আহ, একটা কম্প্রিহেন্সিভ একটা আন্দোলন তৈরি করার চেষ্টা করেছিল ব্রিটিশদের এগেনস্টে। তো প্রথম দিকে সেরকম ইম্পর্টেন্ট কিছু নেই, তবে জানতে হবে খিলাফত আন্দোলন কি, নন কোঅপারেশন খিলাফত আন্দোলন কেন এক হয়ে গেল, এগুলো জানতে হবে। মাঝে মাঝে এখান থেকে কোশ্চেন আসে, এমসিকিউ আসবে। এবং গান্ধী কেন উইথড্র করেছিল আন্দোলন থেকে জেনে রাখবে। এটা একবার দুবার পড়লেই এটা ভালো মানে হয়ে যাবে। তোমরা এক কাজ করবে, যে চ্যাপ্টার গুলো খুব বেশি ইম্পর্টেন্ট মনে হবে না, বা যেমন এরকম চ্যাপ্টার, এগুলো দু তিনবার পড়লেই চলবে, কিন্তু যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট বা ফ্যাক্ট বেসড, যেখান থেকে এমসিকিউ তে প্রচুর কোশ্চেন আছে, আমি যেটা বলছি ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু 5-6 বার মিনিমাম রিভিশন করতে হবে। এগুলো তুমি দুবার রিভিশন করলে হয়ে যাবে, তিনবার রিভিশন করলেই এই চ্যাপ্টার, এরকম চ্যাপ্টার গুলো। নেক্সট, এমার্জেন্স অফ স্বরাজিস্ট সোশ্যালিস্ট আইডিয়াস। কেমন? স্বরাজিস্ট মানে যারা স্বরাজ চেয়েছিল, পূর্ণ স্বাধীনতা চেয়েছিল, তাদেরকে স্বরাজিস্ট বলা হতো। সোশ্যালিস্ট তো যেমন জানো, সোশ্যালিস্ট আইডিয়াতে বিলিভ করতো যারা, যেমন প্রথম দিকে জওহরলাল নেহরু, নেতাজি সুভাষচন্দ্র বোস, এরা কিন্তু কিছুটা হলেও সোশ্যালিজমে বিশ্বাস করতেন। এই চ্যাপ্টারটা হ্যাঁ, এটাও পড়ে নেবে। যেমন প্রিজেন্ট এজিটেশন, কাস্ট মুভমেন্ট, তারপরে এখানে আর যা আছে, হ্যাঁ, সেই সময় পাঞ্জাব, ইউনাইটেড প্রদেশ, বিহার যে ইয়ে ছিল আর কি, আন্দোলন ছিল, সেগুলো গুরুত্বপূর্ণ। আর বাকি এই চ্যাপ্টারে খুব বেশি মানে কোশ্চেন আসার মতো জিনিস নেই। ঠিক আছে, দু তিনবার পড়ে নেবে, রিভিশন করে নেবে, হ্যাঁ, এটাই চলবে। নেক্সট, নেক্সট, সাইমন কমিশন অ্যান্ড নেহেরু রিপোর্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম পার্সপেক্টিভ। সাইমন কমিশন কেন তৈরি হয়েছিল, নেহেরু রিপোর্ট কি, নেহেরু রিপোর্ট মানে মতিলাল নেহেরু, নেহেরু রিপোর্টে কি কি অ্যাডপ্ট করা হয়েছিল, সাইমন কমিশনের এগেনস্টে কেন ইন্ডিয়ানরা প্রতিবাদ জানিয়েছিল, সাইমন কমিশনের রেকমেন্ডেশন কি ছিল, মুসলিম লীগ এবং আইএনসির রেসপন্স কি ছিল। তো ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে। কেমন? নেক্সট, এটাও ভালো করে জানতে হবে, ডক্টর বি আর আম্বেদকর অ্যান্ড সাইমন কমিশন, মানে ডক্টর বি আর আম্বেদকরের কি রেসপন্স ছিল সাইমন কমিশনের প্রতি। নেক্সট, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট অ্যান্ড রাউন্ড টেবিল কনফারেন্স, খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ তো এখান থেকে প্রত্যেক বছরে একটা দুটো কোশ্চেন কিন্তু আসে। পুরো চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। কেমন? গান্ধী আরো ইম্প্যাক্ট, ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে জাতীয় কংগ্রেস কেন পার্টিসিপেট করলো না, সেকেন্ডটাতে কেন করলো, আবার থার্ড ডে করেনি। কেমন? সেই সঙ্গে সঙ্গে তোমার ডান্ডি মার্চ, সরল সত্যাগ্রহ, খুব ইম্পর্টেন্ট, কবে শুরু হয়েছিল, কবে শেষ হয়েছিল, কতজন গান্ধী কোম্পানি দিয়েছিল, কোথা থেকে শুরু হয়েছিল, কোথায় গিয়ে শেষ হয়েছিল, এরকম গুলো মাথায় রাখতে হবে ফ্যাক্ট গুলো। আর বাকি রাউন্ড টেবিল কনফারেন্স প্রত্যেকটা ইম্পর্টেন্ট, জেনে রাখবে কারা পার্টিসিপেট করেছিল কারা করেনি, এটাও কোশ্চেন আসে, তো এটা জানতে হবে। পুনা প্যাক্ট, কমিউনাল অ্যাওয়ার্ড, খুব ইম্পর্টেন্ট, কোশ্চেন আসে। পুনা প্যাক্ট কার মধ্যে হয়েছিল, গান্ধীজি আর ডক্টর বি আর আম্বেদকর, গান্ধীজির হয়ে পুনা প্যাক্টে কে সাইন করেছিল, সবকিছু জানতে হবে। চ্যাপ্টার 20, ডিবেট অন দ্য ফিউচার স্ট্র্যাটেজি আফটার সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টের পরে কি স্ট্র্যাটেজি ছিল ইন্ডিয়ার, নেহরুজ অপোজিশন টু স্ট্রাগল, কেমন, নেহরুজ ভিশন, জাস্ট পড়ে নেবে, খুব বেশি ইম্পর্টেন্ট না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এখানে কোশ্চেন আসেই। আর বাকি নট সো ইম্পর্টেন্ট ফর এক্সাম পার্সপেক্টিভ, ফর এক্সাম পয়েন্ট অফ ভিউ। এটা সেরকমই চ্যাপ্টার, যেটা আমি বললাম দু তিনবার রিভিশন করলেই চলবে, তো এরকমই চ্যাপ্টার পড়ে নেবে। নেক্সট, কংগ্রেস রুল ইন প্রভিন্স, খুব বেশি ইম্পর্টেন্ট না, স্কিপ করতে পারো, ইউ ক্যান স্কিপ ইট। নেক্সট, টুয়ার্ডস ফ্রিডম অ্যান্ড পার্টিশন, 1939 1947, ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কোশ্চেন আছে। ইউপিএসসি মেন্স এর জন্য আইডিওলজিক্যাল ডিফারেন্স বিটুইন গান্ধী আর বোস ইম্পর্টেন্ট, আইডিওলজিক্যাল কি ডিফারেন্স ছিল গান্ধী আর বোসের মধ্যে ইম্পর্টেন্ট, একই সঙ্গে আইডিওলজিক্যাল ডিফারেন্স বিটুইন গান্ধীজি, নেহরু বা বোস আর নেহরু ইম্পর্টেন্ট মেন্স পার্সপেক্টিভ থেকে। ঠিক আছে। আর এমসিকিউ এর জন্য, প্রিলিমস এর জন্য কিছু কিছু জিনিস সেখানে পেয়ে যাবে, যেমন অগস্ট অফার, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহকে শুরু করেছিল ফার্স্ট, কারা শুরু করেছিল। ঠিক আছে, কংগ্রেস মিটিং এর ওয়ার্ধা কি অ্যাডপ্ট করা হয়েছিল মিটিং এ। আর তারপরে পাবে তুমি
হ্যাঁ, ক্রিপস মিশন, হোয়াই ক্রিপস মিশন ওয়াজ সেন্ট, ক্রিপসের অফার কি ছিল, কেমন, অ্যান্ড হোয়াই ক্রিপস মিশন ওয়াজ ফেল্ড। এমসিকিউ এর জন্য এগুলো ইম্পর্টেন্ট, মেন্সের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এগুলো তোমরা পড়বে। আর সেই সঙ্গে নেক্সট চ্যাপ্টার তো ভীষণ ইম্পর্টেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, প্রচুর কোশ্চেন আসে, ডিমান্ড ফর পাকিস্তান অ্যান্ড আইএনএ, আইএনএ থেকেও মেন্সে মাঝে মাঝে কোশ্চেন আসে ইউপিএসসিতে, কেমন? তো এই চ্যাপ্টারগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে ইনফ্যাক্ট ভালো করে পড়তে হবে, এইগুলো কুইট ইন্ডিয়া মুভমেন্ট ভালো করে পড়তে হবে, ওয়াভেল প্ল্যান, দেশাই লিয়াকত প্ল্যান প্যাক্ট, কেমন, এবং তোমার ক্যাবিনেট মিশন প্ল্যান, ক্যাবিনেট মিশন প্ল্যান অ্যাকচুয়ালি পরে পাবে। পোস্ট ওয়ার ন্যাশনাল সিনারিও, হ্যাঁ পোস্ট ওয়ার ন্যাশনাল সিনারিও ইম্পর্টেন্ট। এখানে তোমার কংগ্রেস ক্যাম্পেইন অ্যান্ড আইএনএ ট্রায়ালস, আইএনএ ট্রায়ালসে কারা কারা আইএনএর হয়ে লড়েছিল অ্যাডভোকেটসরা, সেটা জানা দরকার। আর ক্যাবিনেট মিশন প্ল্যান, এটা জানতে হবে কেন ক্যাবিনেট মিশন প্ল্যান তৈরি করা হয়েছিল, ঠিক আছে, তাদের অবজেক্টিভ কি ছিল, তারা কি সাজেস্ট করেছিল, এটা জানতে হবে। সেই সঙ্গে আহ, বাকিটা জানার দরকার নেই, হ্যাঁ ওভালস প্ল্যানটা অবশ্যই জানতে হবে, বাকি সেরকম কিছু ইম্পর্টেন্ট না। নেক্সট ইন্ডিপেন্ডেন্স উইথ পার্টিশন, ইন্ডিপেন্ডেন্স উইথ পার্টিশনে তোমার মাউন্ট ব্যাটেন প্ল্যান, ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, এগুলো জানতে হবে, কেমন, হোয়াই কংগ্রেস অ্যাকসেপ্টেড পার্টিশন, এবং তোমার মাউন্ট ব্যাটেন প্ল্যানটা ইম্পর্টেন্ট, যে প্রথম দিকে ব্রিটিশরা কিন্তু পার্টিশনটাকে অ্যাকসেপ্ট করেছিল না, পরবর্তী ক্ষেত্রে লর্ড মাউন্ট ব্যাটেন যখন আসেন তখন উনি সেটাকে অ্যাকসেপ্ট করে মাউন্ট ব্যাটেন প্ল্যান তৈরি করে, বা ডিভাইড করার জন্য প্ল্যান তৈরি হয়। ইন্ডিপেন্ডেন্স আর পার্টিশন এখান থেকে খুব বেশি কোশ্চেন এমসিকিউতে আসে না, মেন্স রিলেটেড ইম্পর্টেন্ট আছে, কিন্তু তবুও একটু ওটা ভালো করে পড়তে হবে। নেক্সট, ইন্ডিয়া আন্ডার ব্রিটিশ রুল, এখানে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস সম্বন্ধে বলা হয়েছে, এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, প্রিলিমস এর জন্য প্রত্যেকটা অ্যাক্ট খুব ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা, চার্টার অ্যাক্ট 1773, ফার্স্ট রেগুলেশন অফ ব্রিটিশ অন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দেন পিটস অ্যাক্ট 1784, তারপরে চার্টার অ্যাক্ট 1793, চার্টার অ্যাক্ট 1813 ভীষণ ইম্পর্টেন্ট, চার্টার অ্যাক্ট 1833 ভীষণ ইম্পর্টেন্ট, 1853 ভীষণ ইম্পর্টেন্ট, 1861, 58, প্রত্যেকটা একটা ইনফ্যাক্ট খুব ভালো করে পড়তে হবে, এখান থেকে কোশ্চেন আসেই আসে, প্রত্যেকবারই আসে। দেন দেন বাকি এই চ্যাপ্টারে সেরকম কিছু নেই, নিচের দিকে আমি যেগুলো বলছি, বাকি কিছু জেনে নেবে, রিফর্মস আন্ডার কর্নওয়ালিস, এর আন্ডারে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস হয়েছিল, এটা একটু জেনে নেবে। আর সেই সঙ্গে রিফর্মস আন্ডার উইলিয়াম বেন্টিং, হ্যাঁ আর ইম্পর্টেন্ট এটা, ওয়ারেন হেস্টিংস এর আন্ডারও কি রিফর্মস হয়েছিল, এই তিনজনের আন্ডারে কি রিফর্মস, এই তিনটা একটু জেনে নিতে হবে, এখান থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে। আর বাকি সেরকম কিছু নেই। দেন সার্ভে অফ ব্রিটিশ পলিসিস ইন ইন্ডিয়া স্কিপ করে দেবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ইকোনমিক ইম্প্যাক্ট অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এখান থেকে ইকোনমিক ইম্প্যাক্ট কি হয়েছিল, মানে অ্যাকচুয়ালি তোমরা যদি ইন্ডিয়ান ইকোনমি শুরু করে থাকো এনসিআরটি থেকে, সেখানে পেয়ে যাবে। আমি আমার চ্যানেলে যখন ইন্ডিয়ান ইকোনমি শুরু করেছিলাম এনসিআরটি থেকে, সেখানে আমি এটা ডিটেলস ডিসকাশন করেছিলাম, তোমরা চাইলে আমার ইকোনমির ভিডিও দেখে নেবে, বোঝা যাবে, একবার বা দুবার এই চ্যাপ্টারটা পড়ে নেবে, তার বেশি কিছু না। নেক্সট, ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান প্রেস, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1784 দেখে নেবে, বাকি একবার রিডিং পড়ে নেবে, এক দুবার রিভিশন করবে, এনাফ। ডেভেলপমেন্ট অফ এডুকেশন, হ্যাঁ এডুকেশন ডেভেলপমেন্ট, মানে এডুকেশনের রিফর্মস কোন কোন অ্যাক্টের মাধ্যমে এসেছিল, যেমন উডস ডিসপ্যাচ 1854, চার্টার অ্যাক্ট 1813, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখে নেবে। স্যাডলার ইউনিভার্সিটি কমিশন, তারপর ব্যাস এগুলো একটু দেখে নেবে, ব্যাস আর কিছু দরকার নেই। আর পিজেন্ট মুভমেন্টস 1857, 1954, 7, এটা ফ্রিকোয়েন্টলি আসে, ভেরি অফেন কোশ্চেন কামস ফ্রম হিয়ার, তো এটাও একবার দেখে নেবে, যেমন মাপিলা রিভল্ট, এক্কা মুভমেন্ট, বারদোলাই সত্যাগ্রহ, ঠিক আছে, সর্দার বল্লভভাই প্যাটেল অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিল বারদোলাই সত্যাগ্রহতে, এবং বারদোলাই উইমেনরাই কিন্তু বল্লভভাই প্যাটেলকে সর্দার টাইটেল দিয়েছিল, তো এগুলো দেখে নেবে, এখান থেকে কোশ্চেন মাঝে মাঝেই আসে। আর বাকি কিছু পড়ার দরকার নেই, এটাই দেখো অনেক কটা চ্যাপ্টার হয়ে গেল, কিন্তু যেগুলো বললাম এই চ্যাপ্টারগুলো তোমাকে পড়তেই হবে, মিস করা যাবে না। এবং যেগুলো বললাম যে দু তিনবার রিভিশন করবে, সেগুলো ওরকমই, ফার্স্ট দিন এর পরে দু তিনবার রিভিশন করে নেবে, এনাফ। কিন্তু বাকিগুলো যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো মিনিমাম 5-6 বার রিভিশন করতে হবে। তবে একটা প্রবলেম এখানে আছে, স্পেকট্রাম পড়ার টাইমে আমি যেটা বলছি তোমাদেরকে, তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে যেহেতু কিছু কোশ্চেন আছে ক্রোনোলজিক্যাল সিকোয়েন্সের উপরে, তো ইম্পর্টেন্ট ইভেন্টসরা তোমরা একটা এক পাতা নোট করে নেবে,
ইম্পর্টেন্ট ইভেন্টস যখন পাবে, যেমন ধরো একদম বেঙ্গল পার্টিশন থেকে শুরু করবে, পার্টিশন অফ বেঙ্গল থেকে 1905, এরকম ইয়ার ওয়াইজ যদি সম্ভব হয় ডেট দিয়ে মনে রাখতে পারো, আদারওয়াইজ অ্যাটলিস্ট ইয়ার দিয়ে, যেমন 1905 পার্টিশন অফ বেঙ্গল, কেমন, মেজর ইভেন্ট। বা একদম শুরু করো ইয়ে থেকে 1851 থেকে, 1858 থেকে, সিপাহি মিউনিটি থেকে, এইভাবে ইয়ার ওয়াইজ প্রত্যেকটা অকারেন্স একদম ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পর্যন্ত করে রাখো, ইম্পর্টেন্ট ইভেন্টগুলো, খুব বেশি না। যেমন সিপাহি মিউটিনি, পার্টিশন অফ বেঙ্গল, তারপরে মনে করো জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, ঠিক আছে, রাউন্ড টেবিল কনফারেন্স, ফার্স্ট রাউন্ড টেবিল, সেকেন্ড রাউন্ড টেবিল, থার্ড রাউন্ড টেবিল, ঠিক আছে, পুনা প্যাক্ট, এরকম করে একদম শুরু করবে। কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ক্রিপস মিশন, ক্যাবিনেট মিশন, এরকম করে ইয়ার ওয়াইজ শুরু করে একটা সাজিয়ে রাখবে, এক পাতার একটা নোট তৈরি করে রাখবে, তাহলে ক্রোনোলজিক্যাল যদি কোশ্চেন আসে সেটা তোমার করতে সুবিধা হবে, কেমন। আর যারা ইউপিএসসি ক্যান্ডিডেট আছো তাদের জন্য আমি বলবো, তোমরা যখন প্রিপারেশন নেবে অবভিয়াসলি প্রিপারেশন কম্বাইন্ড হতে হবে, প্রিলিমস অ্যান্ড মেন্স। তো তোমরা মেন্স পার্সপেক্টিভ থেকেও যেগুলো ব্রড কোশ্চেন আসবে সেগুলোর জন্য কিন্তু স্পেকট্রাম ভালো করে পড়ে নিতে হবে, কেমন। আর ডব্লিউবিসিএস ক্যান্ডিডেট যারা আছো তারা অবশ্যই এমসিকিউর উপর ভীষণ জোর দেবে এবং থরলি পড়বে। যদি থরলি এই চ্যাপ্টারগুলো পড়ো তাহলে দেখবে যে কোনো এমসিকিউ কিন্তু বাদ যাবে না, সব করতে পারবে, এটাই ভীষণ ইম্পর্টেন্ট, কেমন। সো এই টেক্সট বুকটা খুব ভীষণভাবে ভালো করে পড়বে। ডব্লিউবিসি অ্যাসপিরেন্টস যারা আছো তারা প্রথমে একটা বেঙ্গলি ভার্সন পড়ে নেবে, কেমন, 9-10 এর হিস্ট্রি বুক, সেটা 3-4 বার রিভিশন করার পরে এটা শুরু করবে। এবং এই বইটাও কিন্তু মিনিমাম 6-7 বার রিভিশন করতেই হবে, কোনো বিকল্প নেই। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা যদি মনে করো যে স্পেকট্রাম থেকে আমি তোমাদের এরকম ভিডিও লেকচার নিয়ে আসি, তো তোমরা আমাকে কমেন্ট লিখতে পারো, যদি চাও আমি শুরু করতেও পারি। এবং অলরেডি জানো আমি অলরেডি ইন্ডিয়ান ইকোনমি এবং ইন্ডিয়ান পলিটি শুরু করেছি, সেই সঙ্গে মডার্ন হিস্ট্রির উপরে কিছু এমসিকিউ দিচ্ছি, হয়তো অলমোস্ট 200-র মতো এমসিকিউ দিয়ে দিয়েছি, এরপর আরও দেবো। আর যদি তোমরা চাও যে স্পেকট্রামের উপরেও ভিডিও শুরু করি, ভিডিও সিরিজ, তাহলে আমাকে বলতে পারো, আমি শুরু করব, কেমন। আর ইউপিএসসি অ্যাসপিরেন্ট যারা আছে ওয়েস্ট বেঙ্গল থেকে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে পারো। আমি আমার এক্সামের পর তোমাদের জন্য আরো বেশি করে ভিডিও আনবো, গাইডেন্স, সাজেশন, স্টাডি মেটেরিয়ালস নিয়ে আনবো। আর ডব্লিউবিসিএস ক্যান্ডিডেটস যারা আছো তারা তো ফলো করতেই পারো, করবে আশা করি, কারণ ইন্ডিয়ান পলিটি ইকোনমি আমি একদম চ্যাপ্টার ওয়াইজ শুরু করেছি, তোমাদেরকে শেষ করে দেবো সিলেবাস, কেমন। তারপরে যদি চাও মডার্ন হিস্ট্রি শুরু করতে পারি। নেক্সট আমার টার্গেট আছে জেনারেল নলেজের উপরে, কারেন্ট অ্যাফেয়ার্স, লাস্ট 1 ইয়ার বা 1.5 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে এমসিকিউ দেবো, কুইজ, কেমন। তো ফলো করো, তোমাদের ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো, যাতে করে আরো বেশি ক্যান্ডিডেটস এর সঙ্গে কানেক্টেড হতে পারে, কেমন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, I thank you all for now. Study well, keep up your good aspiration, enthusiasm, and study wise and study well. Thanks for your time. Have a good day.